ছিলেন। আমি গোলাম রসুল স্যারের উপস্থাপনাটা খুব মনোযোগ সহকারে শুনছিলাম। উনি আসলে প্রয়োজনীয় যে সমস্ত দিকগুলো আমার আপনার বোঝাপড়া তৈরি করার জন্য এই মুহূর্তে আসলে মনোযোগ দেওয়া দরকার, তার সবটাই আসলে তিনি কভার করার চেষ্টা করছেন। আমি বলছি এই মুহূর্তে, অর্থাৎ স্যার নিজেই ওনার উপস্থাপনায় বলেছেন যে আমরা মাত্র 32 পেজের চুক্তির অংশটা পাচ্ছি। এখানে কিছু হিডেন বিষয় এখনো রয়ে গেছে। ওনারা নিজেরাই বলছেন যে পরিপূর্ণ চুক্তি ওনারা কিন্তু প্রকাশ করেননি, ফলে আমাদের আলোচনাটা কিন্তু খণ্ডিত। আর যদিও আমরা যুক্তরাষ্ট্রের সাথে যে চুক্তিটা হয়েছে সেটা নিয়ে আলোচনা করছি, এর পাশাপাশি আমাদের আসলে ব্রডার আসপেক্টে জাপানের সাথে যে চুক্তিটা হয়েছে সেই 6ই ফেব্রুয়ারি, সেটা নিয়েও আলোচনাটা জারি রাখা প্রয়োজন। কিন্তু যেহেতু ইমিডিয়েট ইম্প্যাক্ট হিসেবে আমরা যুক্তরাষ্ট্রের চুক্তিটারই এক রকমের ইম্প্যাক্ট দেখতে পাচ্ছি, সে কারণে আমরা সেটার উপর এমফাসাইজ করছি। কেন এই ইম্প্যাক্ট দেখতে পাচ্ছি কথাটা বললাম, গতকালকের প্রিন্ট মিডিয়াগুলোতেও যদি আপনারা খেয়াল করেন দেখবেন যে রাশিয়া থেকে তেল আমদানি করার জন্য আমেরিকার কাছে অনুমতি চেয়েছে, এরকমের একটি সংবাদ এসছে। চুক্তি তো কার্যকর হয়নি এখনো, চুক্তি হয়েছে কার্যকর হয়নি, কিন্তু এখানে লিগ্যাল জায়গায় আমাদের বন্ধু মুশাহিদা সুলতানা ঋতুও যেটা বললেন, চুক্তি কিন্তু এখনো কার্যকর হয়নি। সো আমাকে ওইটা মানার বাধ্যবাধকতাই তৈরি হয়নি আইনের জায়গায়। আমরা এখনই গোলাম হয়ে গেলাম কেন? আমরা এখনই অনুমতি চাইছি কেন? অনুমতি চাওয়ারই তো কোনো প্রয়োজনীয়তা নেই। রাশিয়া থেকে আনবো না, চীন থেকে আনবো, কোথা থেকে আনবো? আমাদের এই নির্বাচিত সরকারকে। তাহলে কোন মনস্তাত্ত্বিক জায়গায় ঠেলে দিয়েছে ইন্টারিম গভর্নমেন্ট? চুক্তি কার্যকর হওয়ার আগেই আমরা গোলামি করতে শুরু করেছি। এই যদি নতজান যদি অ্যাপ্রোচ হয় ইলেক্টেড গভর্নমেন্টের, সো সরি টু সে, আপনারা তাহলে বার্গেন করবেন কীভাবে? বলে এই জায়গায় আমি একটু লিগাল পয়েন্টগুলোকে একটু আপনাদের সামনে পরিষ্কার করতে চাই। ফার্স্ট অফ অল, খুব পরিষ্কারভাবে বলছি যে চুক্তিটা কিন্তু বাস্তবায়ন হয়নি, স্বাক্ষর হয়েছে। এটার কিছু প্রক্রিয়াগত দিক আছে। প্রক্রিয়াগত দিকটা কেমন? প্রথমত হচ্ছে আপনার চুক্তিটি হওয়া উচিত ছিল একটা ব্যাপক আলোচনার মাধ্যমে। কেন আলোচনা করতে হতো? আমার দেশের অর্থনীতিকে প্রভাবিত করছে, রীতিমতো ভঙ্গুর অবস্থায় নিয়ে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি করবে এই চুক্তি, যেটা খুব পরিষ্কারভাবে আপনারা দেখেছেন প্রেজেন্টেশনে, এবং পূর্ববর্তী 3জন বক্তাই খুব পরিষ্কারভাবে ওই জায়গাটাকে এমফাসাইজ করেছেন, অর্থনৈতিক বিষয়টাকে। আমার দেশের ডিসিশন মেকিংয়ের সার্বভৌমত্বটা পুরোপুরি নষ্ট হয়ে যাচ্ছে। আমাদের জীবিকা কী হবে না হবে সেটা তো আছে। আমাদের আইনি যে সুপ্রিমেসির জায়গাটা, একটা রাষ্ট্র তার নীতি যখন নির্ধারণ করে, আমাদের সংবিধানই বলে দিচ্ছে যে নীতি যখন রাষ্ট্রীয়ভাবে যখন কোনো নীতি গ্রহণ করে, সেটা কোনো আদালতের মাধ্যমেও গিয়ে আপনি চ্যালেঞ্জ করতে পারবেন না, অর্থাৎ রাষ্ট্র এই জায়গাতে সুপ্রিম। তাহলে রাষ্ট্র নীতি যখন নিচ্ছে, নীতির অধীনে যখন একটা চুক্তি করছে, সেই চুক্তিটাতে তাহলে জনগণের ক্ষতি হবে না, জনগণের স্বার্থের বিপক্ষে যাবে না, সেই জায়গাটা তাদের প্রাইমারি কনসার্ন থাকে। এক্ষেত্রে একটা নির্বাচিত সরকার যদি থাকতো, যেটা এখন আছে আমাদের, তাহলে সেটা সংসদে আলোচনা হতো, আপনি জানতাম, জনগণের মতামত দেওয়ার সুযোগ থাকতো। আপনারা শুনেছেন কেউ এই চুক্তিটা প্রকাশ হওয়ার আগে যে এরকমের একটা চুক্তি হতে যাচ্ছে? কনসালটেশন শুরু হয়েছে দুটোর বিষয়েই 2021-22 সন থেকেই। জাপানেরটা বিশেষ করে 22 সনে শুরু, আমেরিকারটাও অনেক আগেই হয়েছে। হয়তো প্রিভিয়াস গভর্নমেন্ট থাকলে তারাও হয়তো করতেন এই চুক্তি। এখন সেই প্রসঙ্গ তো আর এই মুহূর্তে উদাহরণটা আনার কোনো সুযোগ নেই, ওনারা করেননি। একটা বিশেষ পরিস্থিতিতে ধরেন গণঅভ্যুত্থানের মাধ্যমে সরকার পরিবর্তন হলো, সরকার পরিবর্তন হওয়ার পর যে গভর্নমেন্ট এসেছিল তাদের আদৌ ম্যান্ডেট ছিল কিনা এই ধরনের কোনো চুক্তি করার। যদিও আমরা নানানভাবে এই অন্তর্বর্তীকালীন সরকারকে আইনি বৈধতা দেওয়ার চেষ্টা করেছি, সংবিধানে কোনো রকমের এইরকম সরকার ব্যবস্থার উপস্থিতি না থাকা সত্ত্বেও আমরা মনে করেছি একটা বিশেষ পরিস্থিতিতে এরকমের সরকার ব্যবস্থা ছাড়া কোনো বিকল্প ছিল না, সত্যিকার অর্থে আসলে ছিল না। কিন্তু তাদের কাজের পরিধি কতটুকু হবে, কি কাজ তারা করবেন, সেখানে একটা পরিমিতি বোধ তাদের নিজেদের মধ্যেই থাকা উচিত ছিল বলে আমি মনে করি। এবং এটা আমাদের দেশের আপামর জনসাধারণের বক্তব্য কিন্তু এটাই ছিল, যে তারা দেশে কিছু সংস্কার করবেন, তারা বিচারটাকে নিষ্পত্তি করবেন যারা অপরাধ করেছে, এবং নির্বাচন অনুষ্ঠান করবেন। যদি এই 3টা স্তরের কাজটাকে আমরা ধরে নিই, তাহলে এরকম দীর্ঘমেয়াদী বাংলাদেশের, যেখানে অর্থনীতি বাংলাদেশের সার্বভৌমত্বের উপরে প্রভাব পড়বে, এই রকমের সিদ্ধান্ত গ্রহণের কোনো রকমের আইনি
এখতিয়ার অন্তর্বর্তীকালীন সরকারের ছিল কিনা। আমি একজন আইনের ছাত্র হিসেবে মনে করি ছিল না। তারা সম্পূর্ণ বেআইনিভাবে এই সিদ্ধান্ত নিয়েছেন, যেটা কোনো পাবলিক স্ক্রুটিনির কোনো সুযোগই হয়নি। এই জায়গায় এখন তাহলে আইনি বাধ্যবাধকতা কোথায়? আমাদের পঞ্চদশ সংশোধনের মাধ্যমে একটি নতুন অনুচ্ছেদ সংবিধানে যুক্ত হয়েছিল 145-এর এ, ক্যাপিটাল এ বা 145-এর ক। এই অনুচ্ছেদ বলছে, যদি এরকম কোনো বিদেশিক চুক্তি হয়, বৈদেশিক চুক্তিগুলো রাষ্ট্রপতি সংসদে উপস্থাপন করবেন। সংসদ রেটিফাই করার পরে এই চুক্তি কার্যকর হতে যাবে। তাহলে এই চুক্তির মধ্যে কি বলা আছে? ধরুন এখন কি হবে, ওনারা ইন্টারিম গভর্নমেন্ট চুক্তি স্বাক্ষর করলেন, স্বাক্ষর করার পরে রাষ্ট্রপতি হচ্ছে এই চুক্তিটাকে এবার সংসদে উপস্থাপন করবেন, পাঠাবেন। সেখানে এটা নিয়ে আলোচনা সমালোচনা হবে। সেটার আসলে সময় বলে দেওয়া নেই কোথাও, কতটা দীর্ঘ সময় সংসদ আসলে আলোচনা করতে পারবেন। ওনারা যদি মনে করেন যে 5 বছর ওনাদের লাগবে, আগামী 5 বছর, সেটাও তারা করতে পারবে। এবং কোথাও আইনগত বাধা নেই যে সংসদ 5 বছর ধরে স্ক্রুটিনি করতে পারবেন না। কেন কথাটা বলছি? যেদিন স্ক্রুটিনি করবেন, স্ক্রুটিনি করার পরে যখন সরকার থেকে আমেরিকান গভর্নমেন্টকে যখন কমিউনিকেট করা হবে, ইফেক্ট দিয়ে কবে থেকে কার্যকর হবে, সেই দিন থেকে 60 দিন পরে গিয়ে চুক্তি কার্যকর হওয়া শুরু হবে। আমি কি বোঝাতে পেরেছি কিনা আপনাদের? চুক্তি কিন্তু কার্যকর নয়। তো রাশিয়া থেকে তেল আমদানি করতে গিয়ে এখনই কেন অনুমতি চাইছেন আমেরিকার কাছ থেকে? আমার তো অনুমতি নেওয়ার দরকার নেই, আমার তো এখনই হাঁটু গেড়ে বসার মতো ব্যাপার নেই। সো এই জায়গাটায় আত্মসম্মানের প্রশ্ন, আমাদের নাগরিক সম্মানের প্রশ্ন। ফলে এই বিষয়গুলোকে বোঝাটা খুব জরুরি। এই চুক্তি যদি আমি এখন যে পর্যায়ে আছে সেটাকে ধরে নিয়েই যদিও আলোচনা হয়েছে, আমি কোনোভাবেই আপনাদের ধৈর্যচ্যুতি ঘটাবো না এবং বিস্তারিত যাব না। শুধু রিলেট করার সাথে এক লাইন বলে আইনি জায়গাটায় কথা আমরা ঝামেলার মধ্যে পড়তে যাচ্ছি, সেটাকে একটু আপনাদের সামনে তুলে ধরব। যেমন ধরেন শুল্ক কোটা নিয়ে এবং যে বিধিনিষেধ আরোপ করা হয়েছে এবং অসম একটা বাণিজ্যিক চুক্তি সেখানে করা হচ্ছে, সেটার ফলে কি হচ্ছে দেখেন, যে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে উদ্ভূত পণ্য আমদানির উপর কোটা আরোপ করতে পারবে না বাংলাদেশ। শুধুমাত্র মার্কিন পণ্যের 4.4% পণ্যের উপরে শুল্ক বজায় রাখতে পারবে। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশ থেকে উদ্ভূত সকল পণ্যের উপর তার সমস্ত সর্বাধিক পছন্দের দেশ এবং অন্যান্য প্রযোজ্য পারস্পরিক শুল্ক হার বজায় রাখার কর্তৃত্ব ধরে রাখে। তার মানে আমি বোঝাতে চাইছি যে আপনি যদি শুল্ক আরোপ করার এখতিয়ারটাই হারিয়ে ফেলেন একটা চুক্তির মাধ্যমে, তাহলে আপনার লিগাল যে সুপ্রিমেসির যে প্রশ্নটা, একটা রাষ্ট্রটা কি? রাষ্ট্র ধারণা হচ্ছে রাষ্ট্র জনগণের ইচ্ছায় সবচাইতে বল প্রয়োগকারী একটা প্রতিষ্ঠানের নাম হচ্ছে রাষ্ট্র, যে হচ্ছে স্বীকৃতভাবে বল প্রয়োগ করার তার এখতিয়ার থাকবে। তার মানে কন্ট্রোল, নিয়ন্ত্রণ ব্যাপারটা হচ্ছে তার ইনহেরেন্ট ক্যারেক্টারিস্টিক্স। তাহলে তার কাছ থেকে আপনি অঙ্গীকার করে কেড়ে নিচ্ছেন যে তুমি কিন্তু আমাদের কোনো পণ্যের উপর 4.4% শুধু পণ্য, এর বাইরে কোনো পণ্যের উপরে কোনো রকমের শুল্ক আরোপ করতে পারবে না। তাহলে ওই যে অসম আমাদের যে ক্ষুদ্র উদ্যোক্তারা চ্যালেঞ্জের মধ্যে পড়বেন, ওই অ্যাসপেক্টগুলো, ইকোনমিক অ্যাসপেক্ট, ব্যবসায়িক অ্যাসপেক্টগুলো ওনারা বলেছেন, আমি সেটাই যাচ্ছি না, আমি আইনের জায়গায় আসছি। তাহলে আমার আইন প্রয়োগ করার ক্ষেত্রে রাষ্ট্রের যে সুপ্রিমেসিটা থাকে, সেই সুপ্রিমেসির জায়গাটা কিন্তু খর্ব হয়ে গেল। এইটা একটা রাষ্ট্র সারেন্ডার করতে পারে কিনা? তাইলে আপনার রাষ্ট্র হিসেবে এন্টিটি থাকে কোথায়? আপনি আর করেন কি? রাষ্ট্র আসলে এর বাইরে করে কি? তার যদি এই নিয়ন্ত্রণের ক্ষমতাটুকুই যদি না থাকে, সে যদি সারেন্ডার করে একটি চুক্তির মাধ্যমে, তার নিজের আইডেন্টিটি নিয়ে আসলে ক্রাইসিস তৈরি হওয়ার মতো ব্যবস্থা হবে। আমদানি, লাইসেন্সিং এবং প্রযুক্তিগত মান, সেখানে বলছে বাংলাদেশের নিয়ন্ত্রক সার্বভৌমত্বকে ক্ষুণ্ণ করছে এবং ভোক্তা ও জনকল্যাণের সুরক্ষার জন্য প্রয়োজনীয় স্বাস্থ্য, নিরাপত্তা ও গুণমানের মান প্রয়োগ করার যে রাষ্ট্রকে যে আইনগত ক্ষমতা দেওয়া হয়েছে সেটাকেও দুর্বল করে দিচ্ছে। অর্থাৎ জিএমও প্রোডাক্ট নিয়ে মাহা বলেছেন পরিষ্কারভাবে যে জিএমও প্রোডাক্ট যখন ঢুকবে, আমাদের এখানে জিএমও প্রোডাক্ট অ্যালাও না। এখন ধরেন আমাদের একটা মান নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান আছে বিএসটিআই, একটা প্রোডাক্ট ঢুকতে গেলে, একটা বিদেশি ওষুধও যদি ঢোকে, সেটা যদি একটা মাল্টিভাইটামিনও হয়, সেটা যদি বাংলাদেশের বাজারে আসতে হয়, বাংলাদেশের ওষুধ নিয়ন্ত্রণের জন্য যে আইন আছে তাতে পরিষ্কার করে বলা আছে যে আপনার বিএসটিআই কর্তৃক পরীক্ষিত হতে হবে। সেখানে বিএসটিআই তার পরীক্ষা করার পর একটা স্টিকার লাগিয়ে বলবে যে বিএসটিআই কর্তৃক পরীক্ষিত। তার মানে কি আপনার আমার স্বাস্থ্যের জন্য সেটা ঠিক আছে, সেইটা কনজিউমেবল।
তাহলে এখন এই ওষুধ দিয়ে বোঝাচ্ছি, এই জন্য ওষুধ শিল্প সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হবে পোলট্রি এবং অন্যান্য খাতগুলোর, কৃষি এবং পোলট্রির পরে সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হবে আমাদের ওষুধ শিল্প। ডেইলি স্টারের একটা নিউজ বলছে যে 2024-25 সনে আমরা 166টি দেশে $213 মিলিয়ন ওষুধ শুধু রপ্তানি করেছি। এই ওষুধ রপ্তানি তো বন্ধ হয়ে যাবে। আপনি তো আমেরিকার অপছন্দের দেশে আর ওষুধ রপ্তানি করতে পারবেন না। তেল আনতে চুক্তি হওয়ার আগে আপনি অনুমতি চাওয়া শুরু করেছেন। ওষুধ রপ্তানিগুলোর কী হবে? 166টা দেশের মধ্যে তো দেখবেন যে 100টার উপরে হয়তো দেশের সাথে তার সম্পর্ক ভালো না। তা আমাদের এই ওষুধ শিল্প তো বসে যাবে রীতিমতো। তা আমার ওষুধ শিল্পগুলোকে আমরা যেটা ব্যক্তিগত পর্যায়ে, ব্যক্তিগত উদ্যোগে বাংলাদেশে এরকম একটা পরিস্থিতিতে দাঁড়ালো যে 2024-25 অর্থ বছরে $213 মিলিয়ন আমরা ওষুধ রপ্তানি করেছি, সেই খাতটাকে আমরা এই চুক্তির মাধ্যমে স্রেফ ধ্বংস করে দেব? আমার এখানে নিয়ন্ত্রণের যে জায়গাটা, যে অসম নিয়ন্ত্রণ, যে তারা তাদের মতো করে আমাদের উপরে নিয়ন্ত্রণ করতে পারবে, আমাদের কোনো কিছুই করার সুযোগ নেই, তারা যা বলবে সেটাই শুধু জি হুজুর। এই ধরনের চুক্তি যারা করে তাদের আসলে কোনোভাবেই এটা মনে করার প্রয়োজন নেই তারা কেউ না বুঝে এই চুক্তিগুলো করেছে। তাদের বিচারের মুখোমুখি করাটা খুব জরুরি, যেই সমস্ত ব্যক্তি এই সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার সাথে জড়িত ছিলেন, যারা বাংলাদেশের শত্রু রীতিমতো, যারা দেশটাকে বিক্রি করে দিয়েছেন রীতিমতো এই চুক্তির মাধ্যমে। এরপরে দেখবেন যে আপনার মার্কিন নিষেধাজ্ঞা এবং রপ্তানি নিয়ন্ত্রণ ব্যবস্থা, সেটিও যে অনুচ্ছেদ 4.2.1 এবং 4.2.2 চুক্তির, ওই যে বললাম যে তাদের মার্কিন ট্রেজারি যদি ডিপার্টমেন্ট যদি কারো উপরে নিষেধাজ্ঞা আরোপ করে, আপনারা জানেন যে ট্রেজারি ডিপার্টমেন্ট নিষেধাজ্ঞা আরোপ করলে কি হয়। সেই সব দেশের সাথে আর কোনো রকমের বাণিজ্য চুক্তি, কোনো ধরনের রিলেশন রাখা তো আসলে দূরে থাক, কোনো ব্যক্তির পক্ষে কোনো ব্যক্তিগত কর্মকাণ্ড পরিচালনা করা অসম্ভব হয়ে পড়ে। কারণ হচ্ছে আপনার এখনো পর্যন্ত আন্তর্জাতিক সমস্ত লেনদেন তো ডলারের মাধ্যমেই, ফলে ডলার আর আপনি ইউজ করার কোনো রকমের সুযোগের মধ্যে থাকছে না আপনার হাতে। ফলে তাদের ট্রেজারি ডিপার্টমেন্ট যেটাকে বলবে যে হ্যাঁ না, আমরা এখন ইরানকে আমাদের সাহায্য করতে পারছি না, ইরানের উপর আমরা অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করলাম, ইরান থেকে আর কোনো রকমের কোনো বাণিজ্য করার আপনার সুযোগ থাকছে না। বা তাদের পছন্দের দেশ স্পেনের সাথে ধরেন তাদের নানান রকমের সম্পর্ক খারাপ আছে বিভিন্ন কারণে, সেখানে ট্রেজারি ডিপার্টমেন্ট তাদের নিষেধাজ্ঞা আরোপ করলো। আমরা স্পেন থেকে চাইলেও কোনো কিছু, আমাদের গার্মেন্টস রপ্তানি হয় স্পেনে একটা বিপুল সংখ্যক এই পশ্চিম ইউরোপের দেশগুলোতে, সেখানে তো আর আপনি চাইলেও গার্মেন্টস কিন্তু রপ্তানি করতে পারছেন না। ফলে আপনার যে ট্রেডের ক্ষেত্রে একটা রাষ্ট্রের সার্বভৌমত্বের যে প্রশ্নটা, সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে যে সার্বভৌমত্ব থাকে, সেটা কিন্তু পুরোপুরি শেষ হয়ে গেল। কোনোভাবে আর আপনি স্বাধীনভাবে ট্রেডগুলো করতে পারবেন না। এবার ধরেন আপনি তারপরেও এই যে চুক্তিগুলো হয়েছে, চুক্তিগুলোর মধ্যে অধিকাংশ ক্ষেত্রেই যেটা ঋতু বলছিলেন যে অধিকাংশ ক্ষেত্রেই বাংলাদেশের জন্য শেল আর মেয়ের মধ্যে কতগুলো পার্থক্য আছে আমাদের আইনি ব্যাখ্যায়, যে একটা হচ্ছে বাধ্যতামূলক করতেই হবে, আর একটা হচ্ছে একটা সুযোগ আছে, করতে চাইলে করতে পারে, না করলে অসুবিধা নেই টাইপের, অর্থাৎ আইনগতভাবে বাধ্যবাধকতা তৈরি করে না। আমেরিকার জন্য যেখানে আপনার 4টা শেল, বাংলাদেশের জন্য যদি 100টা শেল থাকে ওই কন্ট্রাক্টের মধ্যে, অর্থাৎ যতটুকু পেয়েছি তার মধ্যেই, তাহলে বুঝতে পারছেন যে আমরা যদি কোনো কারণে ভায়োলেশন করি, সেইটার বিষয়ে আসলে আইনের মধ্যে কি বলা আছে। ধরেন আমেরিকা ভায়োলেশন করলো, ইন্টারেস্টিংলি এনাফ আপনি কোনো ব্যবস্থা নিতে পারবেন না, সেটা বলা আছে। এবার যদি আমরা ভায়োলেশন করি, সেটার জন্য তারা আমাদেরকে বাধ্য করতে পারবে, নানান ধরনের স্যাংশন আরোপ করতে পারবে, সেইটা যেমন আছে। সবচাইতে ভয়ঙ্কর যেটা হলো, আমি আইনের ছাত্র হিসেবে ধরেন আমরা পাবলিক ইন্টারেস্টের জায়গা থেকেই আমরা এখানে উপস্থিত যারা আছি বক্তারা, আমরা 5 জনই মনে করেন চিন্তা করলাম যে আমরা বাংলাদেশের উচ্চ আদালতে যাব। বাংলাদেশের সর্বোচ্চ আদালত সিদ্ধান্ত দেওয়ার পরেও আন্তর্জাতিক সালিশ আদালতে সেটার বিরুদ্ধে তারা অ্যাপিল করতে পারবে এবং বাংলাদেশকে বাধ্য করতে পারবে সেই সালিশ আদালত যে সিদ্ধান্ত দিয়েছে সেটাকে অনুসরণ করে কাজ করার জন্য। আমি নাম উল্লেখ করছি না, অলরেডি অন্য একটা চুক্তিতে ইতিমধ্যেই সেই ঘটনা ঘটেছে। উচ্চ আদালতের সিদ্ধান্ত দেওয়ার পরেও বাংলাদেশকে সালিশ আদালতের রায় মানতে বাধ্য করা হয়েছে। তাহলে বাংলাদেশের সুপ্রিম কোর্টের সুপ্রিমেসি থাকলো কই? আমি আপনি কোন রাষ্ট্রীয় ব্যবস্থার মধ্যে থাকবো যে দেশের হচ্ছে সুপ্রিম কোর্টেরই কোনো সুপ্রিমেসি বলে কিছু নাই? তার আদেশের বিরুদ্ধে আন্তর্জাতিক সালিশ আদালতে গিয়ে
তারা চাইলে বিচার চাইতে পারবেন এবং যে সিদ্ধান্তটা হবে সেই সিদ্ধান্ত আপনার উপর চাপিয়ে দিতে পারবে। আমাদের আইনি কোনো রকমের আর কোনো প্রোটেকশনের জায়গা থাকলো কিনা? আমরা কি মনে করি, যতটাই বিচার ব্যবস্থাকে আমি বলছি না যে তাদের কোনো ত্রুটি নেই, সেখানে কোনো অব্যবস্থাপনা নেই, তাও কিন্তু বলছি না। আমি আইনের ছাত্র হিসেবে সমস্ত ত্রুটিটাকে স্বীকার করে নিয়েই থিওরিটিক্যাল জায়গা থেকেও যদি আমি বোঝার চেষ্টা করি যে একটা সুপ্রিমেসির জায়গাটাকে তো আপনার ঠিক রাখতে হবে, যেটা ভঙ্গ সেটাকে ঠিক করবেন আপনি, কিন্তু সেটাকে তো সারেন্ডার করবেন না। আইনের লোকজন জড়িত ছিলেন না এই চুক্তি করার সময়, আইন মন্ত্রণালয়ের ভেটিং হয় নাই, ওনারা করেন নাই কিছু আইনের। বিশাল বিশাল পণ্ডিত তো নিয়োগ দিয়েছিলেন ওখানে, সেই পণ্ডিতগুলো বোঝেন নাই যে নিজের দেশের আদালতের সুপ্রিমেসি পর্যন্ত সারেন্ডার করছেন আপনারা ওখানে। আমার দেশের আইনের যে স্ট্রাকচার, আমরা যেভাবে আসলে যখন রাষ্ট্র আসলে বাধ্য হয় না, রাষ্ট্র যখন কথা শোনে না, আমরা বাধ্য করার জন্য অনেক সময় আদালতে যেতে বাধ্য হই আমাদের অধিকারের স্বীকৃতির জন্য, সেটাই কনস্টিটিউশনাল স্কিম। আমাদের আর্টিকেল 26 থেকে তৃতীয় অধ্যায়ে 44 পর্যন্ত এই যে অধিকারগুলো, এটাকে আমরা বলছি মৌলিক অধিকার। এই মৌলিক অধিকারগুলো যদি খর্ব হয়, তাহলে আইনের যে স্বাভাবিক প্রক্রিয়া, অর্থাৎ নিম্ন আদালত থেকে আপনি সমস্ত অভিযোগ অনুযোগ শুরু করবেন, সেই প্রক্রিয়াকে বাদ দিয়ে সরাসরি উচ্চ আদালতে গিয়ে আমরা মামলা দায়ের করতে পারি। সেটা আর্টিকেল 44-এর মধ্যে বলা আছে আমাদের বিদ্যমান সংবিধানে। সেখানে অন্যতম একটা বিষয় হচ্ছে আপনার আর্টিকেল 26 এবং আর্টিকেল 27। আর্টিকেল 26 বলছে এই সংবিধানের মৌলিক অধিকারের সাথে যদি কোনো আইন সাংঘর্ষিক হয়, তাহলে সেটা ধরে নিতে হবে শুরু থেকেই বাতিল। যে আইন আমার স্বাস্থ্যের সুরক্ষা দেয় না, যে আইন দেশের সার্বভৌমত্বকে বিভিন্ন আঙ্গিকে চ্যালেঞ্জ করে, সেটা আমাদের সংবিধানের 26 অনুচ্ছেদ অনুযায়ী তো চলতেই পারে না। আমাদের বিদ্যমান সংবিধান তো বাতিল হয়নি এখন, এবং তারা যখন এই চুক্তি করছেন তখন ওই বিদ্যমান সংবিধানই ছিল। 27 অনুচ্ছেদ আইনের সমতার কথা বলছে। আইনের সমতা কই? আপনি তো সব জায়গায় সারেন্ডার করে আসলেন, সমতার বিষয় তো আপনার মাথাতেই ছিল না। কোনো না কোনো গোপন চুক্তি, কোনো না কোনো কিছু গোপন বিষয় আপনাদের মধ্যে ছিল, যারা ইন্টারিম গভর্নমেন্টে ছিলেন, যে কারণে এই ধরনের চুক্তিগুলো করতে বাধ্য হয়েছেন আপনারা। সেটা আমাদের উপর চাপাবেন কেন? আপনাদের এই ব্যক্তিগত দায় দেশের জনগণের উপর চাপাবেন কেন? হোয়াই শুড উই? আমরা এটাকে কেন গ্রহণ করব? আমার কাছে আমি আরও অনেকখানি লিগাল আর্গুমেন্ট আছে, সময়ের বিবেচনা করে আপনাদের ধৈর্যচ্যুতি না ঘটিয়ে আমি সংক্ষিপ্ত করছি। সেটা হলো যে প্রক্রিয়াটাকে আমি বললাম আইনগতভাবে এখানে বিদ্যমান সংবিধানের অনেক ব্যত্যয় আছে। এখন একটি নির্বাচিত সরকার ক্ষমতায় আছে, তাদের অনেকগুলো কাজকে আমরা ইতিবাচক হিসেবে দেখছি, যদিও মাঝে মাঝেই সুর কেটে যাচ্ছে, তাল কেটে যাচ্ছে বিভিন্ন জায়গায়। সেই সমস্ত বিষয়ে নিশ্চয়ই নির্বাচিত সরকার দেখছেন। আমাদের স্বনির্বদ্ধ অনুরোধ সেটা হলো সংসদে এটাকে আপনাদের সুযোগ আছে বিচার বিশ্লেষণ করার, এবং 5 বছর ধরে বিচার বিশ্লেষণ করার সুযোগ আছে যদি আপনারা প্রয়োজন মনে করেন। আমরা আমাদের সমস্ত রকমের টেকনিক্যাল সাপোর্ট, আমাদের বিদ্যা বুদ্ধিগত সাপোর্ট যতটুকু দেওয়া প্রয়োজন আপনাদের দিতে আমরা প্রস্তুত আছি। দেশের ক্ষতি করে, দেশের সার্বভৌমত্বকে বিকিয়ে দিয়ে এই ধরনের কোনো চুক্তি না করার জন্য স্বনির্বদ্ধ অনুরোধ রেখে আমি আপনাদের সবাইকে ধন্যবাদ দিয়ে শেষ করছি।